শিলা তার স্বামী রতনের সঙ্গে বুবাসপুর নামক এক গ্রামে বসবাস করে। শিলাকে দেখতে অসম্ভব কালো হওয়ায় সে ঘর থেকে বেরোতেই লজ্জা পায়। সে সবসময় নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে। রতন তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসা সত্ত্বেও শিলা নিজের রূপ রং নিয়ে অত্যন্ত হীনমন্যতায় ভোগে। একদিন, কি হলো শিলা, তুমি এখনো তৈরি হওনি? তোমার দুই বোন তো আমাদের জন্মদিনে নিমন্ত্রণ করেছে, আমাদেরকে নিমন্ত্রণ রাখতে তো যেতেই হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না না, আমি যাব না। তুমি গিয়ে ওদের উপহার দিয়ে নিমন্ত্রণ রক্ষা করে এসো। আমাকে ক্ষমা করো, আমি ওখানে গেলেই সবাই আমার রূপ রং নিয়ে চর্চা করবে। তোমার স্বামী তোমার সাথে যাচ্ছে যখন তুমি এত ভয় পাচ্ছ কেন? যাও তাড়াতাড়ি একটা সুন্দর শাড়ি পরে তৈরি হয়ে নাও তো। শিলা রতনের কথা মতো দুই বোনের জন্মদিনে যাওয়ার জন্য শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে নেয়। রতন ও শিলা দুজনে মিলে শিলার দুই বোন রানী ও মিমির জন্মদিনে সব বড়লোক আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব উপস্থিত ছিল। সকলের মধ্যে শিলা ও রতনকে ভীষণ বেমানান লাগে। দুজনে মিলে রানী ও মিমির কাছে যায়। বোন, তোদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোরা খুব ভালো থাক, সুখে সংসার কর, এভাবেই যাতে তোদের দুজনের প্রতিপত্তি বজায় থাকে। শিলার কথা শুনে রানী ও মিমি খুবই অপ্রস্তুত হয়ে পড়ে। এই শিলা, তুই সবার সামনে আমাদেরকে বোন বলে পরিচয় দিচ্ছিস কেন রে? নিজেকে দেখ আর আমাদেরকে দেখ, আমরা কত স্টাইলিশ সুন্দরী, আর তোকে দেখ পুরো বিড়ালের পটির মতো দেখতে। হ্যাঁ রানী, তুই ঠিক বলেছিস। এমন কালো গায়ের রং, তার উপর আবার ডিপ গোলাপি রঙের শাড়ি পরেছে, কি জঘন্য দেখতে লাগছে। নিজেকে মনে হয় আয়নাতেও দেখেনি। নিমন্ত্রণ পেয়ে মুখ উঁচিয়ে বরকে নিয়ে চলে এসেছে, ক্লাসলেস মানুষজন। বোন, তোরা এমন করে বলছিস কেন? তোরাই তো আমাদের নিমন্ত্রণ করেছিস, তাই জন্যই তো আমরা এসেছি। আর তাছাড়া আমি তো কিছু ভুল বলিনি বল। তোরা তো আমার বোন, আমি তোদের দুজনের জন্য সুন্দর উপহারও এনেছি। শিলা তার দুই বোনকে দুটো শাড়ি উপহার দেয়। কম দামি দুটো শাড়ি উপহার পেয়ে রানী ও মিমি জোরে জোরে হেসে ওঠে। তারা আবার শিলাকে সকলের সামনে অপমান করতে শুরু করে। এত অপমান শুনে শিলার চোখে জল চলে আসে। সে কিছুতেই আর দাঁড়িয়ে থাকতে পারে না। সবাইকে আমি কিছু কথা বলতে চাই, যদিও আমার কথাটা বলতে লজ্জা করছে, তবুও বলছি। এই কালো মেয়েটা হলো আমাদের দুইজনের বড় দিদি। আর আপনারা দেখুন, এই কেলুয়াটা আমাদের দুইজনের জন্য ফুটপাতে শাড়ি কিনে এনেছে। এ একবারও ভাবলো না যে এসব শাড়ি আমাদের বাড়ির চাকররাও পরে না। নিজের মতো আমাদেরকেও গরিব ভেবেছে, ইলিটারেট। এই বলে রানী ও মিমি টান মেরে শাড়িটা মাটিতে ফেলে দেয়। এই দেখে শিলা ও রতন খুবই কষ্ট পায়। শিলার চোখের জলে সব ঝাপসা হতে থাকে। সে নিজের ছোটবেলার কথা মনে করতে শুরু করে। ছোটবেলায় শিলার মা টুনি দেবী মারা যাওয়ার পর তার বাবা বিমল বাবু সাথীকে দ্বিতীয় বিয়ে করে ঘরে নিয়ে আসে। সাথী, তুমি কিন্তু আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো করে স্নেহ করবে। ওর গায়ের রং কালো হতে পারে, কিন্তু ও খুব ভালো মেয়ে, খুব সহজ সরল। তুমি ওকে ভালোবেসো, কেমন? আমার বয়ে গেছে ওকে ভালোবাসতে। কি বিচ্ছিরি দেখতে। আমাকে দেখো, পুরো মাখনের মতো গায়ের রং, আর ওকে দেখো পুরো কয়লা পোড়া কালো। ওকে আমার একেবারেই নিজের মেয়ে বলে ভাবতে ইচ্ছে করে না। সাথীর কথা শুনে শিলা খুবই কষ্ট পায়। এভাবে দেখতে দেখতে অনেক মাস কেটে যায়। একদিন বিমল সাথীকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে ভর্তি করে। সাথী সুন্দর ফুটফুটে দুটি কন্যা সন্তানের জন্ম দেয়। উফ, আমার কি শান্তি লাগছে। আমার দুই মেয়ে আমার মতো সুন্দরী রূপসী হয়েছে, খুব ভালো লাগছে। পুরো ঘর আলোকিত হয়ে উঠেছে। আমি ওই অমাবস্যার চাঁদকে আমার সুন্দরী মেয়ের জীবনে গ্রহণ লাগাতে দেব না। মিমি, রানী ও শিলা তিন বোনে একসঙ্গে বড় হতে শুরু করে। কিন্তু নিজের মায়ের এমন দ্বিচারিতা দেখে মিমি ও রানীও সবসময় তাদের দিদি শিলাকে অপমান করা শুরু করে। তারা শিলাকে চাকরের মতো খাটাতে থাকে। একদিন সাথীর এক দুঃসম্পর্কের কাকাবাবু অমল তাদের বাড়িতে আসে। সাথী, আমার কাছে রতন নামে একটা পাত্রের সন্ধান আছে। তুই চাইলে তোর এক মেয়ের সাথে রতনের বিয়ে দিতে পারিস, কিন্তু সমস্যা একটাই। কিসের সমস্যা কাকাবাবু? ছেলেটা খুবই গরিব, ভালো কিছু টাকা কামাতে পারে না, ছোট্ট ভাঙাচোরা বাড়িতে থাকে, কিন্তু সৎ ছেলে, কোনো নেশা ভাঙ নেই।
আমি ওই বেকারের সঙ্গে আমার দুই মেয়ের মধ্যে কারোরই বিয়ে দেব না, বরং ওই কেলো আর শিলাকে ওই রতনের ঘাড়ে ঝুলিয়ে দেব। কারণ ওই রকম কালো মেয়ে আমার ঘরে বসে থাকলে কেউ আমার দুই মেয়েকে বিয়ে করতে চাইবে না। তাই শিলাকে আগে ঘাট থেকে নামাতে হবে। সাথে শিলার সাথে রতনের বিয়ে ঠিক করে ফেলে। সে সকলকে শিলার সঙ্গে রতনকে বিয়ে দেওয়ার কথা জানায়। শিলা তার সৎ মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না, কিন্তু রানী ও মিমি তার মায়ের এমন ভালো মানুষই দেখে অবাক হয়। মা, তুমি আবার ওই কেলিকে নিয়ে এত চিন্তা করা কবে থেকে শুরু করলে? আমাদের দুই বোনের বিয়ের কথা চিন্তা না করে তুমি ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। আমি বড়লোক ছেলে দেখে তোদের দুই বোনের বিয়ে দেব, তাই আগে ওই অপয়া মেয়েটাকে তাড়াচ্ছি, বুঝলি? এভাবে কিছুদিন কেটে যায়। শিলা ও রতনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর রতন শিলাকে নিয়ে তার ভাঙা বাড়িতে গিয়ে ওঠে। রতনের বাড়ি খুব পুরানো প্রকৃতির ছিল। ঘরের চাল ফুটো ছিল, দেওয়াল থেকে চুন খসে খসে পড়তো। শিলা কোনো রকম অভিযোগ ছাড়াই রতনের অবস্থা মেনে নেয়। অন্যদিকে, এই দেখ রানী, মিমি, আমি তোদের জন্য দুটো বড় লোকের ছেলে পছন্দ করেছি। এই দুজনের সাথেই আমি তোদের বিয়ে দেব। একজনের শাড়ির ব্যবসা আর একজনের ওষুধের। টাকার উপর শুয়ে থাকবি তোরা দুজনে। ইস, টাকার জন্য এই লালু ভুলুকে বিয়ে করতে হবে? আমি ভেবেছিলাম আমাদের বস সিনেমার হিরোর মতো হ্যান্ডসাম হবে, কিন্তু শেষ পর্যন্ত এই লেবন জুস গুলো কপালে জুটবে। ঠিক বলেছিস রানী, এদেরকে আমি বিয়ে করব না। শোন, তোদেরকে আমি এদের সঙ্গেই বিয়ে দেব। যখন টাকার সুখ পাবি দেখবি সব ভালো লাগবে তখন। কয়েকদিনের মধ্যেই প্রিয় ও শিবা রানী ও মিমির সঙ্গে বিয়ের সম্বন্ধ পাকা করতে তাদের বাড়িতে আসে। বাবা, আমার দুই মেয়ে কিন্তু খুব অভিমানী, ওরা ভীষণ শৌখিন। তোমরা আমার দুই মেয়ের মনে সব আশা পূরণ করো। কিছুদিন পর ধুমধাম করে প্রিয়র সঙ্গে রানীর এবং শিবার সঙ্গে মিমির বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুই বোনের টাকার অহংকারে চালচলন সমস্ত কিছু পাল্টে যায়। তারা একদিন শিলাকে ছোট করার জন্য তার শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়। শিলা সেই সময় তার নিজের বাড়ির উঠান মোছামুছি করছিল। সেই সময় একটি বড় সাদা গাড়ি তাদের ঘরের সামনে এসে দাঁড়ায়। শিলা অত বড় গাড়ি দেখে একটু চিন্তায় পড়ে যায়। সেই গাড়ি থেকে রানী এবং মিমি দুই বোন দামি দামি ড্রেস পরে নেমে আসে। রানী, মিমি, তোরা এখানে? আমি তোদেরকে দেখে খুব খুশি হয়েছি। আয় আয়, তোরা ঘরে আয়। তোর মনে হচ্ছে আমরা এই ভিখারি খানায় উঠতে যাব? আমরা দুজনে এখন অনেক বড় পরিবারের বউ, তোর মতো ভিখারি বাড়ির বউ নই, বুঝলি? সামনে আমার জন্মদিন, তাই তোকে আর তোর বরকে নিমন্ত্রণ পত্র দিতে এসেছি। পারলে চাস, এই নে কার্ড। দেখিস, কার্ডটারও কিন্তু অনেক দাম, সাবধানে খুলিস। আমি তোদের বড় দিদি হই, তাই আমার আশীর্বাদ সবসময় তোদের সাথেই থাকবে। আমি যাই আর না যাই, তোরা খুব ভালো থাকিস রে। রানী ও মিমি শিলার বাড়ি থেকে আবার গাড়িতে উঠে পড়ে এবং শিলার মুখের সামনে দিয়ে ধোঁয়া উড়িয়ে চলে যায়। শিলা ও রতন দুই বোনের জন্মদিনের অনুষ্ঠানে গেলে অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু এখানে সব শেষ হয় না। প্রিয় ও শিবা তাদের বউদের ব্যবহার দেখে খুবই অসন্তুষ্ট হয়ে ওঠে। এ কি, তোমাদের দুজনের এত খারাপ ব্যবহার? আমরা ভেবেছিলাম তোমরা খুব ভালো মনের মানুষ, কিন্তু না, নিজের দিদিকে তোমরা গায়ের রং নিয়ে এত অপমান করলে। ছি! আমি তোমার মতো বাজে বোনের মেয়ের সাথে সংসার করব না মিমি। রং রূপ সবই ঈশ্বরের দান, আর তোমরা তোমার দিদির কালো রঙের জন্য এত কথা শোনালে। এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে এসো। নিজের স্বামীদের কথা শুনে রানী ও মিমি লজ্জায় পড়ে যায়। তারা দৌড়ে শিলার কাছে যায়। দিদি, এই দিদি, শিলা দিদি। শিলা সেই সময় রাস্তা পার হচ্ছিল। নিজের বোনেদের ডাক শুনে সে অন্যমনস্কভাবে তাদের দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে একটি গাড়ি শিলাকে ধাক্কা মারে। শিলা অসম্ভব আর্তনাদ করে রাস্তায় লুটিয়ে পড়ে। চারিদিক রক্তে ভিজে যায়। এই দৃশ্য দেখে রতন, রানী ও মিমি নিজেদেরকে ঠিক রাখতে পারে না। সকলে মিলে সঙ্গে সঙ্গে শিলাকে হসপিটালে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি করে। ডাক্তারবাবু শিলার অপারেশন করলেও তাকে বাঁচানোর কোনো রকমের আশ্বাস দিতে পারে না। আপনারা এইভাবে কান্নাকাটি করবেন না, আমি আমার মতো করে চেষ্টা করছি, কিন্তু ওনার অনেক রক্তক্ষরণ হয়ে গেছে। ইমিডিয়েটলি অনেক রক্ত দিতে হবে, তা না হলে কিচ্ছু বলা যাচ্ছে না। রানী, মিমি, তোমাদের শিলা দিদির সাথে তো তোমাদের রক্তের গ্রুপের মিল থাকার কথা। তোমাদের মা আলাদা হলেও বাবা তো একজনই।
তোমরা শিলাদিকে রক্ত দিয়ে বাঁচাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই কথাটা আমার মাথায় ছিল না। আমার মিমির আর শিলা দিদির ব্লাড গ্রুপ সেম। চল রানী, আজ আমরা আমাদের দিদিকে বাঁচাবই। যাই হয়ে যাক না কেন, শিলা দিদিকে আমরা আমাদের মাঝে ফিরিয়ে আনবই। হ্যাঁ, তোমরা দয়া করে আমার বউকে বাঁচাও। আমি কোনোদিন ওকে শান্তি দিতে পারিনি। নিজে না খেয়ে আমায় খাওয়াতো, তাই জন্যই ওর শরীরে রক্তের অনেক অভাব হয়েছে। তোমরা না বাঁচালেও বাঁচবে না। দয়া করে আমার দিদিকে বাঁচিয়ে দিন ডাক্তার বাবু। আপনাদের যত টাকা লাগবে আমরা দেব। আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আর রক্ত আমি আর আমার বোন দেব। এভাবেই রানী ও মিমি শিলাকে রক্ত দেয়। ধীরে ধীরে শিলা সুস্থ হয়ে ওঠে। বোন, তোরা আমাকে রক্ত দিয়েছিস। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। আজকে তোদের জন্য আমি আবার পৃথিবীর আলো দেখতে পেয়েছি। রানী ও মিমি তাদের বড় দিদির কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। দিদি, আমাদের ক্ষমা করে দাও। আমরা খুব ভুল করেছি তোমার সাথে। তোমার গায়ের কালো রঙের জন্য আমরা খুব ছোট করেছি তোমাকে। ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কখনো এই ভুল করব না দিদি। আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও। না না বোন, তোরা তো আমার নিজের মানুষ। আমি তোদের কোনো কথাই খারাপ মনে করিনি। আমি জানতাম তোরা একদিন না একদিন নিজের ভুল বুঝতে পারবি। আজকের পর থেকে তোরা আর আমার সৎ বোন না। এভাবেই দুই ধনী বোন নিজেদের কালো বড় দিদির সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে। তারা আর কখনোই শিলাকে গায়ের রঙের কারণে অপমান করে না। সুমিত্রা দেবী তার 3 বৌমা লিপিকা, মৌমিতা এবং দেবস্মিতার সঙ্গে বাস করত। তার 3 ছেলে অন্য শহরে চাকরি সূত্রে বসবাস করত। বাড়ির সবচেয়ে বড় বৌমা লিপিকার প্রতি তার শাশুড়ি মা এবং 2 জায়ের ব্যবহার খুব একটা ভালো ছিল না। তার কারণ হলো মৌমিতা একটি গরিব ঘরের মেয়ে ছিল। সেই জন্য সুমিত্রা দেবী সবসময় লিপিকার সঙ্গে চাকরির মতো ব্যবহার করত। একদিন সকালবেলা, লিপিকা, এই লিপিকা, কি রে? এই লিপিকার বাচ্চা, কোথায় মরে গেলি? তাড়াতাড়ি এদিকে আয়। 1 কাপ চা আনতে তোর কতক্ষণ লাগে? শাশুড়ি মায়ের চেঁচামেচির আওয়াজ পেয়ে লিপিকা তাড়াতাড়ি চা নিয়ে সেখানে উপস্থিত হয়। হ্যাঁ মা, বলুন। এই যে আপনার চা। আসলে দুধ শেষ হয়ে গিয়েছিল বলে আমি দুধ আনতে গিয়েছিলাম, তাই চা করতে একটু দেরি হয়ে গেল। দুধ শেষ হয়ে গিয়েছিল মানে? দুধ কি করে শেষ হলো? নিশ্চয়ই তুমি দুধ গিলে ফেলেছো। তোমার তো আবার বড্ড বেশি লোভ। গরিব ঘরের মেয়ে বলে কথা, যে কোনো খাবার দেখলেই তো তোমার মুখ থেকে লালা পড়তে শুরু করে। না না মা, এ আপনি কি বলছেন? আমি দুধ খেতে যাব কেন? আমার এমনিও দুধ খেতে ভালো লাগে না। আসলে মৌমিতা আর দেবস্মিতা একটু আগে আমাকে মিল্ক শেক বানিয়ে দিতে বলেছিল। আমি তাই ওদের দুজনকে মিল্ক শেক বানিয়ে দিয়েছিলাম। সেই জন্য দুধ শেষ হয়ে গেছে। হ্যাঁ, তোমার দুধ খেতে ভালো লাগে না বলে কি আমাদেরও দুধ খেতে ভালো লাগে না? তুমি তো গরিব ঘরের মেয়ে, তুমি কি বা খেতে জানো বলো তো? ওই তো মোটা চালের ভাত, আর হচ্ছে কি যেন মাঠ থেকে তুলে নিয়ে আসা শাক পাতা ভাজা। এছাড়া আর গরিবরা কি খায় বলো তো? আর আমরা হলাম বড় লোক ঘরের মেয়ে, ভালো ভালো খাবার খাওয়া আমাদের অভ্যাস। কি তাই তো মা? আমি ঠিক বললাম তো? হ্যাঁ একদম। তোমরা আবার কখনো ভুল বলতে পারো নাকি? তুমি কি ভাবলে তুমি আমার 2 বৌমার নামে নালিশ জানাবে? আমি বুঝি এদেরকে বকাবকি করব? মা, এরা কি দুজনই আপনার বৌমা আর আমি আপনার বৌমা নই? আপনার 2 বৌমা দুধ খেয়ে নিয়েছে শুনে আপনি এদেরকে কিছুই বললেন না, কিন্তু এটা যদি আমি করতাম তাহলে আপনি আমার সঙ্গে কি করতেন বলুন তো? কি বা করতাম? তোর চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিতাম। তোর মুখটা আজকাল বড্ড বেশি চলছে। এই বাড়িতে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে। আমার 2 বৌমার উপর হিংসা করলে আমি তোকে ছাড়বো না। যা এবার আমাদের জন্য ভালো কিছু খাবার রান্না করে নিয়ে আয়। দেখো, কালকের মতো আবার যেন লবণ বেশি না হয়ে যায় খাবারে, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। লিপিকা মন খারাপ করে রান্নাঘরে চলে যায়। সে চোখে জল ফেলতে ফেলতে রান্না করতে শুরু করে। হে উপরওয়ালা, তুমি কেন সবসময় আমার সঙ্গে এমন করো? আমি গরিব ঘরের মেয়ে বলে এরা সবসময় আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করে, আমার উপর অত্যাচার করে। আর কতদিন আমি এসব সহ্য করব? দয়া করে তুমি আমার দিকে একটু মুখ ফিরে তাকাও। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। ডিসেম্বর মাসের শেষের দিকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল। মানুষজন শীতের প্রখরতায় খুবই কষ্ট পাচ্ছিল।
একদিন বাড়ির দুই ধনী বৌমা অর্থাৎ মৌমিতা এবং দেবস্মিতা সুমিত্রা দেবীর কাছে এসে বলে, মা, এই প্রখর ঠান্ডায় আপনি খুব কষ্ট পাচ্ছিলেন তাই না? এই দেখুন, আমার বাবা আপনার জন্য খুবই এক্সপেন্সিভ ইলেকট্রিক রুম হিটার পাঠিয়েছে। বাবা ভালো করেই জানে আমি ঠান্ডা সহ্য করতে পারি না, সেই জন্য ঠান্ডা পড়তে না পড়তেই বাবা আমার জন্য রুম হিটারটা পাঠিয়েই দিল। কিন্তু এই হিটারটা আমার থেকেও বেশি আপনার প্রয়োজন। আপনি এই রুম হিটারটা আপনার রুমে সেট করে নেবেন, দেখবেন আপনার আর ঠান্ডা লাগবে না। সুমিত্রা দেবী মৌমিতার কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। সত্যি মেজো বৌমা, তুমি তো আমার মনটা একেবারে খুশি করে দিলে। এই ঠান্ডায় একটা রুম হিটারের খুবই দরকার ছিল। তুমি যে আমার জন্য এতটা চিন্তা করো জেনে খুবই ভালো লাগলো। সত্যি তোমার মতো বৌমা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তুমি তোমার কথা চিন্তা না করে আমার কথাটা আগে ভাবলে। হ্যাঁ মা, কারণ আপনি তো আমার মায়ের মতোই, তাই না? আর আমি তো আপনার বড় বৌমার মতো নই যে সব সময় নিজের কথাই ভাবে। আর আপনার কথা ভাববেই বা কি করে? গরিব ঘরের মেয়ে হলে যা হয় আর কি। এরকম ইলেকট্রিক হিটার আপনার বড় বৌমা কখনো চোখে দেখেনি। আর চোখে দেখা তো দূরের কথা, ইলেকট্রিক হিটারের নাম শুনেছে কিনা সন্দেহ। কি দিদি, আমি ঠিক বললাম তো? হ্যাঁ মৌমিতা, তুমি ঠিকই বলেছো। আমি রুম হিটারের কথা আগে জানতাম না। আর রুম হিটারের সাহায্যে ঘর গরম করে রাখা যায় আমি এটাও জানতাম না। সত্যি কথা বলতে আমার লজ্জা কিসের? হ্যাঁ তাই তো, তোমার লাজ লজ্জা বলে কোনো জিনিস আছে নাকি? তোমার মধ্যে যদি কোনো লাজ লজ্জা থাকতো তাহলে তুমি বাপের বাড়ি থেকে খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে এখানে আসতে না। যদি পারো আমার মেজো বৌমার মতো হয়ে দেখাও। মা, আপনি তো তখন থেকে শুধু আপনার মেজো বৌমারই প্রশংসা করে যাচ্ছেন। আপনি কি ভেবেছেন আপনার মেজো বৌমাই শুধু আপনার কথা ভাবে? আমি বুঝি আপনার কথা চিন্তা করি না? এই দেখুন, আমি আপনার জন্য কাশ্মীরি শাল কিনে এনেছি। এই শালটার দাম 10,000 টাকা। আপনি এটা ব্যবহার করবেন, দেখবেন আপনার একটুও ঠান্ডা লাগবে না। বাহ, খুব সুন্দর হয়েছে। আমার দুই বৌমা এক একটা রত্ন আমার কাছে। আর তোমরাও কি ভেবেছো আমি কি তোমাদের কথা চিন্তা করি না? তোমরা দুজনই তো আমার মেয়ের মতোই। সেই জন্য আমি তোমাদের দুজনের জন্য মোটা মোটা দুটো লেপ তৈরি করতে দিয়েছি। যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় কম্বল গায়ে দিলে কিন্তু শীত কাটবে না। তাই জন্য আমি অনেক আগেই লেপের অর্ডার দিয়ে দিয়েছি। মা, আপনি এদের জন্য যখন লেপের অর্ডার দিয়েছেন, সেই সঙ্গে আপনি তো আমার জন্য একটা লেপের অর্ডার দিতে পারতেন। এই ঠান্ডার মধ্যে ওই পাতলা ফিনফিনে কম্বলে ভীষণ কষ্ট হয়। আর আমার কাছে তো সোয়েটারও নেই। আপনি যদি আমাকে একটা সোয়েটার কিনে দেন। তুই ভাবলি কি করে আমি তোর জন্য লেপ কিনে দেব, তোকে সোয়েটার কিনে দেব? টাকা কি গাছে ফলে নাকি? আর তুই আমাকে অর্ডার করছিস? ভুলে যাস না, তুই গরিব ঘরের মেয়ে। শুনেছি গরিবরা শীতকালে বস্তা গায়ে দিয়ে ঘুমায়। তুই যদি বলিস তাহলে আমি মুদিখানার দোকান থেকে কয়েকটা আলুর বস্তা কিনে এনে দিতে পারি। বস্তাগুলো গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বি, দেখবি আর ঠান্ডা লাগবে না। আহারে, বেচারির কত দুঃখ। আচ্ছা দিদি, তুমি কষ্ট পেও না। আমার কাছে পুরানো কিছু ছেঁড়া ফাটা সোয়েটার আছে। সোয়েটারগুলো তুমি একটু জোড়াতালি দিয়ে ব্যবহার করো, কেমন? না, কোনো প্রয়োজন নেই। আমার কোনো কিছুই লাগবে না। আমি এখন আসছি, আমার কাজ আছে। এই শোনো শোনো, কাজ আছে সে তো ঠিক আছে, কিন্তু তার আগে আমার কাজটা করো। এই রুম হিটারটা শাশুড়ি মায়ের ঘরে রেখে এসো, সাবধানে নিয়ে যাবে। খুব দামি রুম হিটার কিন্তু। মৌমিতার কথা শুনে লিপিকা রুম হিটারটা তার শাশুড়ি মায়ের ঘরে রেখে দেয়। রাত্রিবেলা সুমিত্রা দেবী ঘুমাতে যাওয়ার সময় রুম হিটার অন করার চেষ্টা করে, কিন্তু সে দেখে হিটারটা কিছুতেই অন হচ্ছে না। সে কিছু বুঝতে না পেরে তার মেজো বৌমা এবং ছোট বৌমাকে সেখানে ডেকে পাঠায়। দেখো তো এই হিটারটা অন হচ্ছে না কেন? সেই তখন থেকে হিটারটা অন করার চেষ্টা করছি, কিছুতেই অন হচ্ছে না। এ বাবা, এ কি মা, এই রুম হিটারটা তো খারাপ হয়ে গেছে। আমি ঠিকই বুঝেছি, এটা আপনার বড় বৌমার কাজ। দেখেছেন তো আপনার বড় বৌমা আপনার উপর কেমন হিংসা করে। সকালবেলা আপনি বললেন না ওকে লেপ তৈরি করে দেবেন না, সোয়েটার কিনে দেবেন না, সেই জন্য ওর মনে খুব রাগ। আর ও প্রতিশোধ নেওয়ার জন্যই রুম হিটারটা খারাপ করে দিল, যাতে আপনিও ওর মতো ঠান্ডার মধ্যে কষ্ট পান। মৌমিতার কথা শুনে সুমিত্রা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। আসলে
মৌমিতা চালাকি করে সুমিত্রা দেবীকে একটি খারাপ রুম হিটারই গিফট করেছিল, আর মৌমিতা ইচ্ছা করেই লিপিকার উপর দোষারোপ করতে থাকে। ওর এত বড় সাহস, ও আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো। আমি এবার ওকে মজা দেখাবো। ও আমাকে এই ঠান্ডার মধ্যে কষ্ট দেবে ভেবেছিল, তাই না? এবার আমি ওকে দেখাবো শীতকালের কষ্ট কাকে বলে। সুমিত্রা দেবী লিপিকার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। কিভাবে লিপিকাকে কষ্ট দেওয়া যায় সেই ভাবনা চিন্তায় সে করতে থাকে। পরের দিন অন্যান্য দিনের তুলনায় আরো অনেক বেশি ঠান্ডা পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে লিপিকা রান্নাঘরে কাজ করতে চলে যায়। সে সবার প্রথমে বাসন মাজতে শুরু করে। ওরে বাবা, জল কি ঠান্ডা! আজকে তো প্রচুর শীত পড়েছে, আর জল এত ঠান্ডা মনে হচ্ছে হাত জমে যাবে এবার। এমনিতে আমার শরীর খারাপ, এত ঠান্ডা জল দিয়ে বাসন মাজা যাবে না। এই বলে লিপিকা তার শাশুড়ি মায়ের ঘরে যায়। লিপিকাকে দেখে তার শাশুড়ি মা বলে, কি হলো কি তোর আবার? এদিক ওদিক কি খোঁজাখুঁজি করছিস? আমার ঘর থেকে কিছু চুরি করার ধান্দা করেছিস নাকি? না মা, আসলে আমি জল গরম করার মেশিনটা খুঁজছিলাম। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তো, ঠান্ডা জল দিয়ে বাসন ধোয়া যাচ্ছে না। গরম জল দিয়ে বাসন ধুলে একটু আরাম পেতাম। ওরে বাবা, মহারানীর শক্ত কম নয়। বাসন ধোয়ার জন্য তোর গরম জল লাগবে? গরিবের মেয়ে হয়ে তোর তো দেখছি বড় লোকেদের মতো ভাবসাব। বাপের বাড়িতে তো থাকতিস টিনের ফুটো চালে, আর এখানে এসে তোর বড্ড বেশি বার বেড়েছে, তাই না? চুপচাপ যা এখান থেকে, আর ঠান্ডা জল দিয়ে বাসনগুলো ধুয়ে ফেল। আর আমি তো শুনেছি গরিবদের ঠান্ডা লাগে না, গরিবরা অনেক বেশি পরিশ্রমী হয়। তোর আবার এত ঠান্ডা লাগছে কেন? সুমিত্রা দেবীর কথা শুনে লিপিকার মন খুব খারাপ হয়ে যায়। তাই সে আর কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায়। সে খুবই কষ্ট করে ঠান্ডা জল দিয়ে কাঁপতে কাঁপতে বাসনগুলো ধুয়ে ফেলে। সমস্ত কাজ কমপ্লিট করে লিপিকা যখন স্নান করবে বলে বাথরুমে ঢুকছিল, ঠিক তখনই সেখানে তার শাশুড়ি মা চলে আসে। এই যে মহারানী, বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে নিজেকে বড়লোক ভাবার কোনো দরকার নেই। গরম জল দিয়ে স্নান করবি, তাই তো? তুই গিজারের সুইচটা অন করেছিস কেন? হ্যাঁ, কেন মা? আজকে তো খুব শীত পড়েছে, আজকে তো সবাইকেই গরম জল দিয়ে স্নান করতে হবে। আমিও গরম জল দিয়ে স্নান করব বলে গিজারটা অন করেছি। না, তোকে আমি গরম জলে স্নান করতে দেব না। তোকে কনকনে ঠান্ডা জলেই স্নান করতে হবে। এই গিজারটা আমি আমার দুই বড়লোক বৌমার জন্য লাগিয়েছি, তোর মতো গরিব বৌমার জন্য নয়, বুঝেছিস? চুপচাপ গিজারের সুইচটা অফ করে দে, আর ঠান্ডা জল দিয়ে স্নান করে বাইরে বেরিয়ে আয়। এরকম ভাবে সুমিত্রা দেবী লিপিকার উপর নানান রকম ভাবে অত্যাচার করতে থাকে। একদিন সুমিত্রা দেবী তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং তার পায়ে ভীষণ জোরে চোট লাগে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওরে বাবারে, আমার পায়ে কি জোরে লাগলো! কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ওরে বাবা গো বাবা, মরেই গেলাম রে বাবা। মেজ বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি এসো। শুনতে পাচ্ছ তোমরা? সুমিত্রা দেবীর চেঁচামেচির আওয়াজ শুনে মৌমিতা এবং দেবস্মিতা সেখানে আসে। আরে কি হয়েছেটা কি বলুন তো? এই শীতকালে কম্বলের মধ্যে থেকে বেরোতে ইচ্ছা করে বলুন তো? আপনি শাড়ির মতো চিৎকার করছেন কেন? কি সুন্দর গরম কম্বলের মধ্যে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিলাম। তোমরা কি চোখে দেখতে পাচ্ছ না যে আমি পড়ে গেছি? আমার পায়ে খুব জোরে লেগেছে। তাড়াতাড়ি ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে এসো, আমার পায়ে একটু বরফের শেক দিতে হবে। ওরে বাবা রে! ওরে বাবা, এই ঠান্ডার মধ্যে আমি বরফে হাত দিতে পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে। দেবস্মিতা, তুই যা তো ফ্রিজ থেকে বরফ নিয়ে আয়। না, আমি পারবো না বরফে হাত দিতে। তোর কি একারই ঠান্ডা লাগে? আমার বুঝি ঠান্ডা লাগে না? এই শীতের মধ্যে বরফে হাত দিলে আমি মরেই যাব। আমি আমার ঘরে যাচ্ছি, আমার ঠান্ডা লাগছে। মা, আপনি বরং একটা ডাক্তারকে ফোন করে ডেকে নিন। এই বলে মৌমিতা ও দেবস্মিতা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়া মাত্রই সেখানে লিপিকা চলে আসে। লিপিকা জ্বরে আক্রান্ত ছিল, দুদিন ধরে সে জ্বরে ভুগছিল। কিন্তু তার শাশুড়ি মায়ের এমন অবস্থা দেখে তার খুবই খারাপ লাগে। মা, আপনার কিছু হবে না, আমি এখনই ফ্রিজ থেকে বরফ আনছি, দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন। আর আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ডাক্তারও চলে আসবে। আপনার এরকম হয়েছে, আপনি আমাকে ডাকবেন তো? আসলে আমার অনেক জ্বর ছিল, সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমারই ভুল, আমি আপনার কথা শুনতে পাইনি।
এই বলে লিপিকা ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে তার শাশুড়ি মায়ের পায়ে বরফ লাগাতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে ডাক্তার এসে সৌমিত্র দেবীর পায়ে ব্যান্ডেজ করে চলে যায়। আসলে সৌমিত্র দেবী তার পায়ে ভীষণ পরিমাণে চোট পেয়েছিল আর ডাক্তার তাকে 1 মাস বেড রেস্ট করতে বলেছিল। লিপিকা শারীরিক অসুস্থতা নিয়েই তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করতে থাকে। সৌমিত্র দেবী মনে মনে তার ভুল বুঝতে পারে এবং সে তার 2 ধনী বৌমার আসল রূপের ব্যাপারেও জানতে পারে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি সবসময় ধনী গরিবের মধ্যে পার্থক্য করেছি। তোমার সঙ্গে আমি অনেক বাজে ব্যবহার করেছি, কিন্তু তুমি আমাকে সবসময় নিজের মায়ের মতো ভালোবেসেছো। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। লিপিকা তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। ধীরে ধীরে সৌমিত্র দেবী সুস্থ হয়ে ওঠে। এখন সৌমিত্র দেবী তার 3 বৌমাকেই সমান চোখে দেখে। এভাবেই তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।